প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের ১১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে প্রধান উপদেষ্টার বাসভবনে তার সভাপতিত্বে নিকারের প্রথম সভা অনুষ্ঠিত হলো। এই সভায় প্রধান উপদেষ্টা ছাড়াও অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা সহ সরকারের ৬ জন উপদেষ্টা এবং মন্ত্রী পরিষদ সচিব ও মুখ্য সচিব সহ সরকারের ১৪ জন সচিব, সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। এ সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে। এর মধ্যে সরকারের রাজস্ব আহরণে গতিশীলতা আনতে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি প্রশাসনিক বিভাগের অনুমোদন দেয়া হয়। সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং গতিশীলতা বৃদ্ধিকরণের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। আপনারা জানেন এটা বেশ আগেই এটা নিয়ে ডিসিশন হয়েছিল এবং সেই জন্য অনেক কাজ এগিয়েও গেছে, কিন্তু এখন যেহেতু এটা প্রশাসনিক নিকারের মিটিং, এটা একটা এটা অনুমোদিত হওয়াটা হচ্ছে সরকারি বিধান, তো সেই অনুযায়ী আজকে এটার অনুমোদিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য মোকাবিলার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। আজ আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত বৈঠকে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তিনি জানান, নির্বাচন কমিশনের সামগ্রিক প্রস্তুতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অপতথ্য প্রতিরোধ কার্যক্রম সম্পর্কে সুইডিশ প্রতিনিধি দলকে অবহিত করা হয়েছে। মনোনয়ন প্রত্যাহার শেষে আগামীকাল চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। আমাদের এখানে এসেছিলেন সুইডিশ অ্যাম্বাসেডর এবং ফার্স্ট সেক্রেটারি হিউম্যান রাইটস, ডেমোক্রেসি অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি। ওনারা এসেছিলেন আমাদের সার্বিক পরিস্থিতিটা জানার জন্যে এবং আমাদের ইলেকশনের পদ্ধতি কি, পার্টি রেজিস্ট্রেশনগুলোর পরে অ্যাপিল প্রসেসটা কীভাবে হ্যান্ডেল করা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো জানতে চেয়েছিলেন। এবং সে ব্যাপারে আপনারা যতটুকু জানেন, আমরা যতটুকু জানি, আমরা তাদেরকে বলেছি। আমরা পাশাপাশি আরও বলেছি যে আমরা আর একটু বিস্তারিত আপনাদেরকে জানাবো ২৫শে জানুয়ারিতে। আপনাদের জন্য একটা ব্রিফিং আছে সেখানে। কুষ্টিয়া জেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কুষ্টিয়া চাঁদাগাড়া ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, জামাত, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। এরপর কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফুটবল মাঠে তৃতীয় জানাজা শেষে মিরপুর ওয়াবদা কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এর আগে রাতে গ্রামের বাড়ি ভেড়ামারা উপজেলার গোলাপনগরে মরহুম আবুল হাশেমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের পিতা মরহুম রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাড়ি পরিদর্শন করেছেন সিলেট ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ মালেক। মঙ্গলবার দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহিমপুরে তারেক রহমানের শ্বশুরবাড়ি পরিদর্শন করেন তিনি। এম এ মালেক বলেন, ডাক্তার জুবাইদা রহমানের আগমন ঘিরে দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ, বালাগঞ্জ সহ পুরো সিলেটবাসীর মধ্যে আনন্দ ও উৎসবের আবহ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর পুণ্যভূমি সিলেটে আসছেন, এটি তাদের জন্য বড় গৌরবের। আগামী ২২ জানুয়ারি হযরত শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার ও কার্যক্রম শুরু করবেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার জুবাইদা রহমানের চাচাতো ভাই বাবর আলী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন ও সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমেদ সহ অন্যান্য নেতাকর্মীরা। আমাদের সারা বিশ্বে যার সুনাম রয়েছে ডক্টর জুবাইদা রহমান, উনি ওনার পিতা এবং দাদার বাড়িতে উনি আসবেন অনেক বছর পরে। তো আজকে আমরা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জবাসী, সিলেটবাসী এবং এম এ খান সাহেবের পরিবার, ওনাদের আত্মীয় স্বজন, আমাদের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি এবং আমরা সবাই খুব উৎসব ফিল করছি। চট্টগ্রামের সলিমপুরে র্যাব কর্মকর্তাকে গুলি করে ও পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেছেন, সেখানে যৌথ অভিযান চালানো হবে এবং প্রত্যেককে গ্রেফতার করা হবে। এ সময় বাহিনীর মনোবল ভাঙা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। আজ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এই পরবর্তীতে এই জায়গায় আরো খুব জোরদার ভাবে আরো অভিযান চালানো হবে। সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন একটা অপারেশন হবে। যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। এখানে যে যত পাওয়ারফুল লোকই হন না কেন, প্রত্যেককে, যারা এটা ইন্ধন জুগিয়েছেন আর যারা এটা ইনভলভ ছিলেন, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাকে থ্যালাসেমিয়া মুক্ত করার মহাপরিকল্পনা নিয়ে মাইজভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও কাউন্সিলিং। গাউসুল আজম মাইজভান্ডারির 200তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে দরবার শরীফের গাউসিয়া আহমদিয়া মঞ্জিলে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারির পৃষ্ঠপোষকতায় এবং মাইজভান্ডারি শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ ও বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির যৌথ উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারি। দিনব্যাপী এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদান করেন। পরে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে কর্জে হাসানা প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিতর মাঝে সিএনজি, ল্যাপটপ ও সেলাই মেশিন বিতরণ করে মাইজভান্ডারি শাহ এমদাদিয়া স্বনির্ভরতা ট্রাস্ট। ইউরোপের দেশ সার্বিয়ায় ইথিক্যাল মাইগ্রেশনের মাধ্যমে বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে 10 জন বাংলাদেশি তরুণ আজ যাত্রা শুরু করছেন। বিদেশে কর্মীদের কল্যাণে আজ রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মিলাদ ও দোয়ার আয়োজন করে সরকার অনুমোদিত আন্তর্জাতিক রিক্রুটিং এজেন্সি এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ। এই এজেন্সিতে যাত্রীদের জন্য 3 ও 6 মাসের প্রশিক্ষণ সহ দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের সুযোগ রয়েছে। প্রশিক্ষণ শেষ করেই ধাপে ধাপে কর্মীদের ইউরোপ পাঠানো হবে। এছাড়া প্রতিষ্ঠানটি গত 6 বছরে প্রায় 15,000 কর্মীকে বৈধভাবে বিদেশে কাজের সুযোগ দিয়েছে। কর্মীরা দীর্ঘমেয়াদী চুক্তিতে রোমানিয়া ও সার্বিয়ায় কাজ করতে পারবে, যেখানে থাকা, খাওয়া ও চিকিৎসা সহ শ্রমবাজার আইনের সব সুবিধা নিশ্চিত করা হয়েছে। 2007 সাল থেকে শুরু করে 2022 সালে আমরা প্রথম ইউরোপের যে রোমানিয়ার যে বাজার, সে বাজারটা আমরা প্রথম উন্মোচন করি। এটা আপনার এশিয়া কন্টিনেন্টের মাধ্যমে হয়। প্রতি বছরের শুরুতে ঢাকা শহরে পাল্লা দিয়ে বাড়ছে বাড়ি ভাড়া। ভাড়া নির্ধারণে সরকারের কোনো সংস্থার নীতিমালা না থাকায় যে যার মতো করে ভাড়া বাড়ান বাড়ির মালিকরা। এমন পরিস্থিতিতে 2 বছরের আগে বাড়ি ভাড়া না বাড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। একই সঙ্গে ভাড়াটিয়াদেরও 10 তারিখের মধ্যে পরিশোধের নির্দেশ দেওয়া হয়। আজ গুলশান 2-এর নগর ভবনে ঢাকার বাড়ি ভাড়া সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ বিষয়ক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। এ সময় বাড়ি ভাড়ার উপর ভিত্তি করে বাড়ির মালিকরা সিটি কর্পোরেশনকে ট্যাক্স দেয় জানিয়ে তিনি বাড়ির মালিকদের প্রতি যে হারে ট্যাক্স দেন সেই হারে বাসা ভাড়া বাড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি ভাড়াটিয়ার অধিকার নিশ্চিতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন মেনে চলার আহ্বান জানান।